দুর্ভেদ্য ইসরায়েলের বর্মে ফাটল, অভ্যন্তরীণ অনুপ্রবেশে কি দায়ী? গত 13 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার তীব্রতা যখন আকাশ ছুঁয়েছে, তখনই বিশ্বের সামনে উন্মোচিত হলো এক বিস্ফোরক তথ্য। ইসরায়েলের তথাকথিত দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর তা প্রমাণ করে দিল একটি চাঞ্চল্যকর ভিডিও। দ্য সন্স অফ রুহুল্লাহ নামের এক সংগঠনের প্রকাশিত ভিডিওটি ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং প্রশ্ন তুলেছে, ইসরায়েলের গর্ব আয়রন ডোম কি তাহলে ভেতর থেকেই দুর্বল হয়ে গেছে? 17 জুন ভোরে ইসরায়েলে যখন ইরানের 10ম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছিল, তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। তেল আবিবের মধ্যাঞ্চলে ইসরায়েলেরই একটি আত্মঘাতী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রথম দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো একে ক্ষেপণাস্ত্রের পথ বিশ্লেষণ সংক্রান্ত উপাত্তে ভুল বা সংকেতে বিঘ্ন ঘটা বলে চালিয়ে দিচ্ছিল। কিন্তু দ্য সন্স অফ রুহুল্লাহের ভিডিওটি প্রকাশের পর সব হিসেব বদলে গেল। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ কক্ষের ভেতরকার দৃশ্য। স্ক্রিনগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার নির্ধারিত লক্ষ্যপথ বদলে যেতে দেখা যাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি করে দ্য সন্স অফ রুহুল্লাহর সদস্যরা। তারা ভিডিওতে সরাসরি বলেছেন, আমরা হামলার সময় নিয়ন্ত্রণ কক্ষে ছিলাম, ভেতর থেকেই ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করেছি। ওই আত্মঘাতী হামলাটি কোনো ভুল ছিল না, এটা আমাদের নেওয়া সিদ্ধান্ত ছিল। স্বাধীন বিশ্লেষকরা ভিডিওটির সত্যতা যাচাই করেছেন এবং এর ইন্টারফেসের নকশা, সরাসরি সম্প্রচারের ফুটেজ এবং কমান্ড লাইন ইসরায়েলের আসল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিলে যাওয়ার কথা জানিয়েছেন। যদি এটি সত্যি হয়, তাহলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক স্থাপনায় এক বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা। আর এই অনুপ্রবেশের নায়ক হিসেবে পর্দার আড়ালে থেকে কাজ করেছে ইরান সমর্থিত শক্তি। এই ঘটনা শুধু এককভাবে একটি ভুল ছিল না, বরং বিশ্লেষকরা এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ববর্তী ব্যর্থতার ঘটনাগুলো নতুন করে খতিয়ে দেখছেন। 2023 সালের মে মাসে গাজা থেকে ছোড়া 40টিরও বেশি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিল। এমনকি একটি ইসরায়েলের নিজেরই একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তাদের এক বেসামরিক এলাকায় পড়েছিল, যেটিকে তখন নিশানা নির্ধারণে ভুল বলা হয়েছিল। এর 1 মাস পর 2023 সালের জুনে ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভুল করে নিজেদেরই একটি নজরদারি ড্রোনকে গুলি করে গোলান মালভূমিতে ফেলে দিয়েছিল। তখন বলা হয়েছিল, বন্ধু নাকি শত্রুর জিনিস তা শনাক্তের ক্ষেত্রে বিভ্রান্তি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব ঘটনা হয়তো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে দীর্ঘদিনের অনুপ্রবেশ বা অন্তর্ঘাতের চিত্রকেই ফুটিয়ে তুলছে। তারা এখন মনে করছেন, একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের গর্বের প্রতীক ছিল, সেটিকে আসলে অনেক আগেই ভেতর থেকেই দুর্বল করে ফেলা হয়েছে। এই খবর ইসরায়েলিদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তাদের নিজেদের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। এই অনুপ্রবেশের পেছনে কে বা কারা ছিল, কতদিন ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি দুর্বল অবস্থায় আছে এবং এমন ঘটনা কি আবারও ঘটতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান নীরবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গে আঘাত হেনেছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের অবিচল ভরসার প্রতীক ছিল, এখন পর্যবেক্ষকদের অনেকেই আর সেটিকে সেই চোখে দেখছেন না। যুদ্ধবিরতির আড়ালে চীনের ক্ষেপণাস্ত্র পেল ইরান। রহস্যময় চুক্তি ও ক্ষমতার খেলা। ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়ঙ্কর সংঘাতের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যুদ্ধবিরতির ঠিক পরপরই চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SAM হাতে পেয়েছে ইরান। এ যেন আগুনের পরশমণি। কিন্তু কেন এই মুহূর্তে? ইসরায়েলের হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো তেহরান খুব ভালোভাবেই টের পেয়েছে, আর তাই এখন তারা নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগী। ঘটনাটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরেই এই চীনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররাও ইরানের এই সামরিক প্রস্তুতির বিষয়ে ওয়াকিবহাল ছিল। এমনকি হোয়াইট হাউসকেও নাকি ইরানের এই অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান পেয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সবাই। রহস্য আরও দানা বাঁধে যখন একজন কর্মকর্তা ফাঁস করেন ইরান নাকি তেলের বিনিময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। এই লেনদেন যে শুধু সাধারণ ব্যবসা নয়, তার প্রমাণ পাওয়া যায় চীনের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক থেকে। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রতিবেদন বলছে, ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। এমনকি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে চলেছে। নিষেধাজ্ঞা এড়াতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এ যেন এক চোর পুলিশ খেলা, যেখানে চীন ও ইরান মিলে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিচ্ছে। দ্বিতীয় আরব কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে। বোঝাই যাচ্ছে নিষেধাজ্ঞা তাদের আটকানোর বদলে আরও সৃজনশীল করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রের চালান বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতাকে স্পষ্ট করে। এই সময়ে এমন এক চালানের আগমন আরও তাৎপর্যপূর্ণ যখন পশ্চিমারা মনে করছিল যে ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। তাহলে কি এই গোপন চুক্তি পশ্চিমের ধারণাকে ভুল প্রমাণ করছে? ইতিহাস ঘাঁটলে দেখা যায় ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক নতুন নয়। 1980-এর দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় ইরান উত্তর কোরিয়ার মাধ্যমে চীনের HY-2 সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল। সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের ওপর হামলা চালায় এবং ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে নিশানা করে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয় ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয় ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। বর্তমানে ইরান রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা বিমান, ড্রোন এমনকি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়াও তাদের কাছে চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব তৈরি খোরদাদ সিরিজ ও বাভার 373 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। চীন ইতোমধ্যে পাকিস্তান ও মিশরের মতো দেশের কাছে তাদের HQ-9 ও HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। তাহলে কি ইরানও চীনের কাছ থেকে এই অত্যাধুনিক ব্যবস্থাগুলোই পেয়েছে? যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইসরায়েল যুদ্ধ চাইছে আর ইরান আছে পূর্ণ প্রস্তুতিতে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধের দিকে এগোচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাতে সায় দিচ্ছে। ইসরায়েলের যুদ্ধাভিলাষ ও ট্রাম্পের মদত। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ইরান মনে করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের আসন্ন বৈঠক 12 দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের থেকে আলাদা হবে না। ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং আমরা সন্দেহ করি যে ট্রাম্প এর বিরোধিতা করবেন। আমরাও সম্পূর্ণ প্রস্তুতিতে আছি, সূত্রটি স্পষ্ট জানিয়েছে। তাদের মতে এই সমস্ত বৈঠক নিছকই প্রতারণামূলক, কারণ সবকিছু নাকি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। কূটনীতি নয়, হামলার পর আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সূত্রটি আরও বিস্ফোরক মন্তব্য করেছে। তারা বলেছে, যদি ট্রাম্প বিশ্বাস করেন যে আমাদের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার পর আমরা তাদের সাথে একটি কূটনৈতিক চুক্তিতে বিশ্বাস করব, তাহলে তিনি একজন ভালো চুক্তিকারী নন। অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে যে সামরিক হামলার পর আলোচনার প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়। যদি না কিছু পরিবর্তন না হয়, তবে আমরা বিপরীত লক্ষণ দেখতে পাই, সূত্রটি জোর দিয়ে বলেছে। তাদের মতে যুদ্ধকালীন পরিবেশে শান্তির কোনো স্থান থাকে না। এই পর্যায় থেকে বেরিয়ে আসার পরেই আমরা শান্তির কথা ভাবতে পারি। ইসরায়েলের আগ্রাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ।
গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর 9 দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। 22 জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কি আসলেই স্থায়ী হবে? প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল যুদ্ধ চাইছে, তবে ইরানও চুপচাপ বসে নেই। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর একজন উপদেষ্টা বলেছেন, ইরানের এখনও 2 বছর ধরে প্রতিদিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। তিনি বলেন, বর্তমানে আমাদের গুদাম, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সুযোগ সুবিধা এত বিশাল যে আমরা এখনও আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা ক্ষমতা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি। IRGC উপদেষ্টার ভাষ্য, ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি 2 বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারি, তবুও আমাদের স্থাপনাগুলো খালি হবে না। একদিকেই সর্বনাশ, ইরান যেভাবে ইসরায়েলিদের জালে ফাঁসালো, একটা বেনামি মেসেজ, একটা টেলিগ্রাম লিঙ্ক আর লোভনীয় অর্থের হাতছানি, এভাবেই ইরান ইসরায়েলের মাটিতে তাদের গুপ্তচর বৃত্তির জাল বিছিয়েছিল। আপাত দৃষ্টিতে নিরীহ ছোট ছোট কাজ দিয়ে শুরু, যা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসল চমকটা লুকিয়ে ছিল অন্য কোথাও। 2024 সালের এপ্রিলে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর 30 জনেরও বেশি ইসরায়েলিকে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের বেশিরভাগেরই গল্পটা প্রায় একই রকম। অজানা নম্বর থেকে আসা একটা মেসেজ, যেখানে সামান্য তথ্যের জন্য বা ছোটখাটো কাজের জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব। প্রথম দিকে কাজগুলো ছিল সহজ, যেমন কোনো পার্কের নির্দিষ্ট স্থানে কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। এর জন্য মিলত প্রায় $1000 মার্কিন। এরপর যখন লোভের পাল্লা ভারী হতে শুরু করলো, তখন এলো আরও বিপজ্জনক কাজের প্রস্তাব। আদালতের নথি থেকে জানা যায়, গত 1 বছর ধরে ইরানের এই গুপ্তচর বৃত্তির চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। তারা ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করার যে আকাঙ্ক্ষা করেছিল তা পূরণ করতে পারেনি। তবে তাদের কৌশল ছিল মারাত্মক কার্যকর। এত বেশি ইসরায়েলি সাধারণ অভিযান চালাতে রাজি ছিল যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলির তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর বৃত্তি অভিযান সফল হতে পারত, যা পরবর্তীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। যোগাযোগের পদ্ধতি ছিল বেশ সহজবোধ্য। একটি টেক্সট মেসেজ, যার প্রেরক নিজেকে সংবাদ সংস্থা হিসেবে পরিচয় দিত। মেসেজে প্রায়শই যুদ্ধ সম্পর্কিত তথ্য চাওয়া হতো এবং বলা হতো, আমরা তা কিনতে প্রস্তুত। অন্য একটি মেসেজে আরও সরাসরি বলা হয়েছিল, একটি স্বাধীন জেরুজালেম মুসলমানদের একত্রিত করে, যুদ্ধ সম্পর্কে আমাদের তথ্য পাঠান। এরপরই আসতো টেলিগ্রাম অ্যাপের একটি লিঙ্ক, যেখানে নতুন করে কথোপকথন শুরু হতো। মজার বিষয় হলো, এই কথোপকথনে ইসরায়েলি নাম ব্যবহার করা হতো এবং সহজ কাজের বিনিময়ে অর্থের প্রস্তাব দেওয়া হতো। যদি কেউ আগ্রহ দেখাতো, তাহলে তাদের পেপ্যাল বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেওয়ার জন্য একটি অ্যাপ সেট আপ করার পরামর্শ দেওয়া হতো। 29 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনের ঘটনা ছিল চমকপ্রদ। তাকে একটি পার্কে গিয়ে একটি কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছিল। ব্যাগটি ছিল না, কিন্তু নিয়োগকারী একটি ভিডিও পাঠিয়ে তা প্রমাণ করেছিল এবং তাকে $1000 মার্কিন দেওয়া হয়েছিল। এরপর তাকে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা গ্রাফিতি স্প্রে করার মতো কাজ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান। এরপর এলো আরও সংবেদনশীল কাজ, ছবি তোলা। আজারবাইজান বংশোদ্ভূত এক ইসরায়েলিকে দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি তোলার জন্য ভাড়া করা হয়েছিল। এমনকি এই কাজকে সে পারিবারিক ব্যবসায় পরিণত করেছিল। সে তার আত্মীয়দের হাইফা বন্দরের সুবিধাগুলোর ছবি তুলতে সাহায্য করেছিল।
যা পরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ৭২ বছর বয়সী মরতে চাই মতি মামান এর ঘটনাটি ছিল আরও নাটকীয়। তার অর্থের প্রয়োজন ছিল এবং তুরস্কের দুই ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে তার পরিচয় হয় এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সাথে। এডি শুকনো ফল এবং মশলা আমদানি করত। মামানকে সাইপ্রাস হয়ে সামান্দাগে উড়ে যেতে বলা হয়। এরপর তাকে তুরস্কের ইউকসেকোভা শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটি হোটেলে ছিল। এডি মামানকে জানায় যে ইসরায়েলিদের ইরানে পাচার করার একটি উপায় আছে। মামান রাজি হয় এবং একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করে। সেখানে এডি এবং একজন দ্বিতীয় ইরানি কর্মকর্তা মামানের সাথে একটি বিলাসবহুল হোটেলে দেখা করে এবং 3টি কাজের জন্য তাকে হাজার হাজার ডলারের প্রস্তাব দেয়। ইসরায়েলের নির্দিষ্ট স্থানে টাকা বা বন্দুক রেখে আসা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা এবং অন্যান্য এজেন্টদের হুমকি দেয়া, যারা শত্রুতাপূর্ণ মিশন পরিচালনার জন্য ইরান থেকে তহবিল পেয়েছিল কিন্তু আসলে তাদের মিশন সম্পাদন করেনি। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত, স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও। রাডার স্যাটেলাইট ডেটা, লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরও বলছে, সংঘাতের প্রথম 8 দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরও উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে, সমন্বিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হল তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন। সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস 3 এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরও তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। ভয়ঙ্কর এক সংবাদের শিরোনাম, কিন্তু তার ভেতরের কথা আরো গভীর। ইরান বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্রের শহরের দরজা খোলেনি। এর মানে কি? এর মানে হলো তাদের আসল আঘাত করার ক্ষমতা এখনো অব্যবহৃত।
ইরানের নীরব সংকেত যে হামলা এখনো হয়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি পদক্ষেপ সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক প্রতিশোধ নয়। যখন ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধের শেষ দিনে ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালায়, তখন বিশ্ব অবাক হয়েছিল ইরানের শান্ত প্রতিক্রিয়ায়। কিন্তু ইরানের এই আপাত নীরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশল। ফজলির কথা স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইরানের প্রযুক্তিগত জ্ঞান রয়েছে, কিন্তু তাদের আদর্শিক নীতি এর ব্যবহার বা তৈরির বিপক্ষে। এই কথাগুলো আপাত দৃষ্টিতে শান্তি এবং সংযমের বার্তা দিলেও এর ভেতরের টুইস্ট হলো প্রযুক্তিগত জ্ঞান আছে মানে হলো তারা চাইলে তা করতে সক্ষম। এটি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য এক শীতল সতর্কবার্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আপোষ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি জোর দিয়ে বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিতে অটল। তারা জাতীয় চাহিদা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এর অর্থ আমেরিকা বা ইসরায়েলের কোনো হুমকি ইরানকে তার পথ থেকে সরাতে পারছে না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি এক ধরনের চ্যালেঞ্জ। তখত রাভাঞ্চি বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু এখানেও আছে একটি বড় শর্ত। ভবিষ্যতের আলোচনার জন্য আমেরিকার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টি প্রয়োজন। ইরান চায় আমেরিকা তাদের বোঝাক যে আলোচনার সময় তারা সামরিক শক্তি ব্যবহার করবে না। এটি ইরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা। যদি আমেরিকা ইরানের বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান শুধুমাত্র কথার কথা নয়, কাজের প্রমাণ চাইছে। আসল টুইস্ট হলো, ইরান যখন বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্র শহরের দরজা খোলেনি, তার মানে হলো তাদের প্রকৃত সামরিক সক্ষমতা এখনো অব্যবহৃত। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। তারা হয়তো এমন একদিনের জন্য অপেক্ষা করছে যখন তাদের আঘাত হবে অপ্রতিরোধ্য। পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত জ্ঞান থাকা সত্ত্বেও তা ব্যবহার না করার কথা বলা, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে। ইরান হয়তো বোঝাতে চাইছে যে তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা তা সংযত রাখছে। এই সংযমই তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। তারা সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু শর্ত দিচ্ছে আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপর। এর মানে ইরান দুর্বল নয়, বরং তারা চাইছে শক্তিশালী অবস্থানের ভিত্তিতে আলোচনা করতে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরান বলছে ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র 1/4। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফজলি দাবি করেছেন, সেজ্জিল ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে অবাক করে দিয়েছিল। তিনি জানিয়েছেন, ইরান বছরের পর বছর ধরে শত্রুর সাথে যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ইরান নাকি এবার ধ্বংসাত্মক আর অভূতপূর্ব জবাব দেবে। ইরানের নতুন হুঁশিয়ারি। ইসরায়েলের কপালে কি আছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভবিষ্যতে কোনো আগ্রাসন চালালে ইরান নাকি জোরালোভাবে লড়াই করবে। তাদের কথা শুনে মনে হচ্ছে এবার পরিস্থিতি আরও গুরুতর হতে চলেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেছেন যে ইরানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠিন লড়াই করবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। তিনি গর্ব করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা সফলভাবে প্রতিরোধ করেছে। এমনকি তিনি দাবি করেছেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনী আক্রমণের মুখে ঐক্যবদ্ধ ছিল এবং তাদের লক্ষ্য থেকে কখনো পিছপা হয়নি। এই দাবি যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের জন্য এটা একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ধ্বংসাত্মক ও অভূতপূর্ব প্রতিশোধের হুমকি। আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আরও এক ধাপ এগিয়ে সতর্ক করেছেন, ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রে ইরান ধ্বংসাত্মক এবং অভূতপূর্ব প্রতিক্রিয়া জানাবে। তার মানে কি, এতদিন যা দেখেছি তা কিছুই নয়? ইরান কি সত্যিই এমন কিছু করে দেখাবে যা বিশ্ব আগে কখনো দেখেনি?
যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের গতি বদলেছে কি? এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহুমাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্ডি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। রুশ বিশ্লেষকের মতে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ছিল মূলত সাজানো নাটক। পশ্চিমা মিডিয়ায় তা রীতিমতো ন্যায়কোচিতভাবে স্থাপিত হয়, তবে বাস্তবে এর সামরিক রাজনৈতিক প্রভাব তেমন ছিল না। এটি ছিল হয়তো একটি থিয়েট্রিক্যাল গ্র্যান্ড ফিনালে, যা সংঘাত গরম হয়ে ওঠার আগে একটি সুন্দর সমাপ্তি এনে দেয়। শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো কেন? রাওয়ান্দি বলেন, হামলা পাল্টা হামলায় উভয় পক্ষই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইসরায়েল মার্কিন সহায়তায় আকাশ প্রতিরক্ষা বজায় রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যাচ্ছিল না। তাদের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এর মাঝে ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি ও ইয়েমেনি হুথিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি বাতিল যুদ্ধকে আরও বিস্তৃত করে ফেলতে পারত। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনকে একটি দ্রুত সমাপ্তি চাওয়ার দিকে ঠেলে দেয়। এছাড়া রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, আজারবাইজান সহ একাধিক দেশ কূটনৈতিক চাপ সৃষ্টি করে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেজ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার বাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেয়া। গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে তাহলে নাকি আরও কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি, অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধু ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরও কঠিন থাপ্পড় দেবে। 13 জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের ওপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী, এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছুর তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছে। ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল, যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়।
অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরও সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে, তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি। অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা। কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সংঘাত হবে চূড়ান্ত সংঘর্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, কারণ ইরান বিশ্বাস করে তারা এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের হাতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে। গত 13ই জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ইহুদিবাদী দেশটির দাবি ছিল তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, শত শত মানুষ এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান অবশ্য বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টা জবাব হিসেবে ইরান কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনও কার্যকর রয়েছে। ইসরায়েলের দুর্বলতা উন্মোচিত। আরটিকে দেওয়া মন্তব্যে তেহরানের সূত্রটি জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। এটি একটি চাঞ্চল্যকর দাবি যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্রটি আরও দাবি করে যে ইরানের কাছে এখনও নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হবে। যদি এই দাবি সত্য হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। এমনকি উন্নত আয়রন ডোমও এত সংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই সংঘাতের জন্য ইরান শুধু সামরিকভাবেই প্রস্তুত নয়, বরং অভ্যন্তরীণ সমর্থনও পাচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি জানায়, দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। এটি নিঃসন্দেহে তেহরানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও ইরান জানে যে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবুও তেহরান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। খামেনির দাবি ও ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক জবাবের বিষয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এটি ইরানের পক্ষ থেকে একটি বড় সড় দাবি যা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, তাহলে আরও হামলা চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। মোসাদ এজেন্টদের জালে ইরান, বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার 50। মাত্র 2 সপ্তাহে ইরান 50 জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করে বিশ্বকে চমকে দিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচেস্তান প্রদেশে এই এজেন্টদের আটক করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে মার্কিন তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। IRGC জানিয়েছে, এই এজেন্টরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো
কাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। অস্ত্র পাচারের বিশাল চেষ্টা ব্যর্থ, 22,000 গুলিসহ আটক 3। এই ঘটনার পাশাপাশি ইরানের পশ্চিম লোরেস্তান প্রদেশের পুলিশ সামরিক গোলা বারুদের একটি বিশাল পাচার চক্র ভেঙে দিয়েছে। পোল-ই দোখতার শহরে একটি অভিযানে 22,000-এরও বেশি কালাশনিকভ গুলি জব্দ করা হয়েছে এবং 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। লোরেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এলাহি জানিয়েছেন, পুলিশ গোয়েন্দা ইউনিটগুলো একটি মহাসড়কে 2টি গাড়ির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এই অভিযান শুরু করে। পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি চালিয়ে তাদের গাড়ি নিষ্ক্রিয় করে এবং সফলভাবে তাদের আটক করে। ধারণা করা হচ্ছে এই গোলাবারুদ ইরানের পশ্চিমাঞ্চল থেকে লোড করে দেশের দক্ষিণাঞ্চলে পাচারের উদ্দেশ্যে ছিল, যা একটি বৃহত্তর অস্ত্র পাচার নেটওয়ার্কের অংশ। ইসরায়েলের ষড়যন্ত্র নসর, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর থেকে ইরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন প্রদেশে গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর ঘোষণা করেছেন, ইসরায়েলি শত্রু ভাবাপন্ন কর্মী এবং গুপ্তচরদের একটি নেটওয়ার্কের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। তাদের লক্ষ্য ছিল সামরিক হামলার পাশাপাশি দেশে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো। জাহাঙ্গীর দৃঢ়তার সাথে বলেছেন যে বিচার বিভাগীয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্তমূলক পদক্ষেপের কারণে এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। তিনি আরও জানান, বিশ্বাসঘাতকদের বিচার করতে এবং ইসরায়েলের সাথে যুক্ত ভার্চুয়াল অ্যাকাউন্টগুলো ট্র্যাক করার জন্য প্রদেশগুলোতে বিশেষ বিচার বিভাগীয় শাখা খোলা হয়েছে। 12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব একটি কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা। ইসরায়েলিদের ভাষ্য অনুযায়ী বছরের পর বছর ধরে প্রস্তুতির পর তাদের গুপ্তচরেরা ইরানের ভেতরে ড্রোন তৈরির ছোট ছোট কারখানা বা উৎপাদন ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিলেন বলে মনে করা হচ্ছে। গত 13 জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের পর ইরান মোসাদ এজেন্টদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছে। হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইরানি এজেন্টরা চোরাচালানের মাধ্যমে ইরানের ভেতরে অস্ত্র নিয়ে এসেছিল। ইরানের ভেতরেই গড়ে তোলা হয়েছিল অভিযান পরিচালনার ঘাঁটি। ইসরায়েলের ভেতরেই আগুন, গাজার বাইরেও আইডিএফ এর বিপদ। গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন সময় বয়ে এনেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর 880 জন সদস্য নিহত হয়েছেন। কিন্তু চমকপ্রদ খবর হলো, শুধু গাজার যুদ্ধক্ষেত্রেই নয়, ইসরায়েলের নিজস্ব সেনারা এখন নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেও হামলার শিকার হচ্ছেন। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী নিহত 880 সেনার মধ্যে 329 জনই প্রাণ হারান 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিন। এরপর গাজা ভূখণ্ডে স্থল অভিযানে মারা গেছেন আরও অন্তত 436 জন সেনা। শুধু তাই নয়, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েলি পুলিশের 58 জন সদস্য নিহত হয়েছেন, যাদের অনেকেই ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষে 80 জন, পশ্চিম তীর ও ইসরায়েলের অভ্যন্তরে সংঘর্ষে 17 জন, ইরাক থেকে ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রের বাইরেও রয়েছে হতাহতের ঘটনা। পশ্চিম তীরের গুলিতে 1 জন, লেবানন সীমান্তে গোলা বারুদ বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় 2 জন সেনা মারা গেছেন।
এই পরিসংখ্যান একদিকে যেমন ইসরায়েলি সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি নির্দেশ করছে, তেমনি অন্যদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতাও ফুটে উঠেছে। যেখানে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেই আক্রান্ত হচ্ছে তাদের সামরিক বাহিনী। এটা এক অবিশ্বাস্য ঘটনা যা ইসরায়েলের অভ্যন্তরীণ বিভেদ ও অস্থিরতাকে সামনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম তীরের রামাল্লার কাছে কাফর মালিক এলাকায়। 30 জুন রাতে প্রায় 100 জন ইহুদি বসতি স্থাপনাকারী ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে হামলা চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আগুন লাগানোর ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর ব্যবহারের উপযোগী নয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত নেক্কারজনক আখ্যা দিয়েছে। এর পেছনের কারণ আরও চাঞ্চল্যকর। কাফর মালিকের কৃষি জমিতে একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনাকারী ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। যখন ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা প্রশমের চেষ্টা করে, তখন বসতি স্থাপনাকারীরা সেনাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর জের ধরেই সেনাদের ওপর হামলার অভিযোগে 6 জন বসতি স্থাপনাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের প্রতিশোধ নিতেই ছাউনিতে হামলা চালানো হয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় ইসরায়েল নিজের ভেতরের বিভেদ এবং উগ্রবাদেরও শিকার হচ্ছে। গাজার যুদ্ধ তাদের জন্য যেমন বাইরের চ্যালেঞ্জ, তেমনি এই সামরিক ছাউনিতে আগুন দেওয়ার ঘটনা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাচ্ছে? ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তার এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। মেদভেদেভ আরও বলেন যে ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে দৃশ্যত কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এর অর্থ হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে। মেদভেদেভ শুধু পারমাণবিক অস্ত্রের সরবরাহের কথাই বলেননি, তিনি সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে। তার মতে এই হামলা ইরানের নেতৃত্বকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে। এর মানে হলো হামলার উদ্দেশ্য যাই থাকুক না কেন, ইরানকে দুর্বল করার বদলে এটি তাদের আরও একাট্রা করে তুলতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এর আগে ইরানের ওপর হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী B-2 স্টেলথ বিমান ব্যবহার করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী এক নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিতা পার্সি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এই হামলার ফলস্বরূপ আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইরান একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় নিশ্চিত। পার্সি জোর দিয়ে বলেছেন যে ইরান তাৎক্ষণিক কোনো অস্তিত্বের সংকট তৈরি করেনি বা হামলার হুমকিও দেয়নি। তা সত্ত্বেও পারমাণবিক শক্তিধর 2 দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে অপারমাণবিক রাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। তার মতে ইসরায়েলই প্রথম ইরানকে আক্রমণ করে যুদ্ধের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে।
ট্রিতা পার্সি আরও সতর্ক করে দিয়েছেন যে এই হামলার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ফলে বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগ বাড়বে। তিনি মনে করেন অনেক রাষ্ট্রই এখন ভাবতে শুরু করবে যে নিজেদের সুরক্ষিত রাখতে হলে পারমাণবিক অস্ত্র ছাড়া তাদের আর কোনো উপায় নেই। পার্সি ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র বিস্তারের হার বাড়বে, বিশেষ করে ইরান আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর 22 জুন সকালে ইসরায়েলের তেল আবিব, হাইফা, কার্মেল সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরের 10টি লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।